হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের জন্য। এছাড়াও ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স এই চ্যানেলে পুরোপুরি কভার করা হয়ে থাকে। তো ক্লাস 10 এর প্রত্যেকটা চ্যাপ্টারই এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পুরোপুরি ভাবেই কভার করা হয়েছে। এমন নয় যে কোনো চ্যাপ্টার কয়েকটা লেকচার দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়নি, অসম্পূর্ণ আছে, এরকম একটা চ্যাপ্টারও তোমরা খুঁজে পাবে না। যে চ্যাপ্টারটাই এই চ্যানেলে ধরা হয়েছে সেই চ্যাপ্টারটার একেবারে পুরোপুরি শেষ করা হয়েছে, তারপরে নতুন কোনো চ্যাপ্টার করা হয়েছে। চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত প্রবলেম আলোচনা করা হয়েছে এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, যে এই যে চ্যানেলটাতে তোমরা লেকচারগুলো দেখছো, সেই লেকচারগুলো শোনার সাথে সাথে তোমরা যে নোটটা তৈরি করে নিচ্ছ সেই নোটটা কিন্তু কোনো সাধারণ নোট নয়। এইখানে যে কন্টেন্টটা বানানো হয় 3 থেকে 4টে বই, মানে বিভিন্ন লেখকের 3 থেকে 4টে বই ভালোভাবে অ্যানালাইসিস করার পরে এই কন্টেন্টটা বানাই এবং আমরা এইটাকে তোমাদের জন্য তুলে ধরি। তো তোমরা যদি এই নোটটাকে পুরোপুরি ভাবে পড়ো, লেকচারটা দেখার পরে যে নোটটা তৈরি হলো সেই নোটটা যদি পুরোপুরি ভাবে তোমরা পড়ে নাও, তাহলে আমি একটা কথা বলতে পারি যে তোমাদের কোনো বই পড়ার দরকার পড়বে না। এখানে এমন একটা সিঙ্গেল কোশ্চেনও নেই যে কোশ্চেনটা আমরা এড়িয়ে গিয়েছি এবং প্রত্যেকটা লেকচার কি করেছি আমরা টপিক ওয়াইজ, এক একটা টপিককে এক একটা লেকচার আকারে আমরা তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একই সাথে অনেকগুলো বিষয়কে আমরা মার্জ করিনি, একটা বিষয়কে একটা লেকচারের মধ্যে রেখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তো আজকে ক্লাস 10 এর একেবারে প্রথম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, সেই চ্যাপ্টারটাই আমরা শুরু করতে চলেছি। তো চলো আমরা সেই চ্যাপ্টারটা শুরু করি এবং দেখতে পাবে যে এই চ্যাপ্টারটা আমরা একেবারে টু দা পয়েন্ট, যে মাধ্যমিকের জন্য কিভাবে এই চ্যাপ্টারটা পড়তে হয় সেইভাবেই আমরা লেকচারগুলোকে রেডি করেছি এবং তোমাদেরকে সরবরাহ করছি। তো চলো শুরু করি প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটার নাম দেখো, আমি উপরে লিখেছি পরিবেশের জন্য ভাবনা। প্রত্যেকটা মানুষের পরিবেশ সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন আছে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, টিচার হোক, যে কোনো পেশার সঙ্গেই যুক্ত থাকুক না কেন, পরিবেশ সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকা অবশ্যই দরকার। আজকের দিনে পরিবেশ একটা চিন্তার বিষয় তৈরি করেছে। পরিবেশ দিন দিন যেভাবে দূষিত হয়ে পড়ছে, তার জন্য কিন্তু অদূর ভবিষ্যতে একটা চিন্তার ভাঁজ যারা পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে। তো আমরা যদি পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করতে চাই বা পরিবেশ নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হই বা পরিবেশ নিয়ে যদি আমরা সচেতন হই, তাহলে সর্বপ্রথমই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পরিবেশ কি, পরিবেশ কাকে বলে, পরিবেশ জিনিসটা কিভাবে আমাদের সঙ্গে যুক্ত, এই জিনিসটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পরিবেশ কাকে বলে। তো আমরা চলে যাচ্ছি, দেখো পরিবেশ, প্রথমে আমি যেটা হেডিং করেছি সেটা হচ্ছে পরিবেশ কাকে বলে। তো পরিবেশ কি, যে আমাদের উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের জীবনচক্রের যে কোনো সময়ে আমরা যে যে উপাদানগুলোর দ্বারা প্রভাবিত হই তাদের সমষ্টিকে বলা হয় পরিবেশ। দেখো এই মুহূর্তে আমি ক্লাসটা রেকর্ড করছি, এই মুহূর্তে আমি কোন কোন বিষয়গুলোর উপর প্রভাবিত হচ্ছি খেয়াল করো। দেখো আমি এখানে যদি লাইটটা না জ্বলতো তাহলে কিন্তু আমি ক্লাসটা রেকর্ড করতে পারতাম না। তাহলে এই মুহূর্তে আমার জীবন চক্র লাইটের দ্বারা প্রভাবিত, লাইট। 2 নম্বর হচ্ছে এইখানে যদি বায়ু না থাকতো, বায়ু যদি না থাকতো তাহলে আমার কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। তাহলে দেখো বায়ু দ্বারা আমার এই মুহূর্তের জীবন চক্রটা প্রভাবিত।
এই রকম দেখো মাটি, জল, সমস্ত কিছুর দ্বারা উদ্ভিদ এবং প্রাণীর জীবন চক্র প্রভাবিত হয়। যে যে উপাদানগুলোর দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে এক কথায় বলা হয় পরিবেশ। বোঝা গেল? তাহলে বলো, আলো, বাতাস, জল, মাটি, পশু পাখি, দেখো আমাদের তো বিভিন্ন জীবজন্তুর দ্বারাও তো আমাদের জীবন চক্রটা প্রভাবিত হয়। আমরা মুরগির মাংস খাই, তাহলে তাদের পশু পাখি বলো বা জীবজন্তু বলো, তাদের দ্বারাও কিন্তু আমাদের জীবন চক্রটা প্রভাবিত হয়। তাই এই সমস্ত উপাদানগুলোকে বা এই সমস্ত উপাদানগুলোর সমষ্টিটাকেই এক কথায় বলা হয় পরিবেশ। বোঝা গেল? তাহলে দেখো পরিবেশ আমি সেটাই লিখেছি যে কোনো প্রাণী বা উদ্ভিদ, প্রাণী হতে পারে বা উদ্ভিদ হতে পারে, তাহলে যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবন চক্রের যে কোনো সময়ে যেসব সজীব, দেখো কি লিখেছি, যেসব সজীব ও জড় উপাদানগুলোর দ্বারা, সব উপাদান তো সজীব নয়, যেমন পশু পাখি, শাকসবজি মানে উদ্ভিদ এরা সজীব, কিন্তু কিছু কিছু জড় উপাদান দ্বারাও তো আমরা প্রভাবিত। এই যে লাইটটা জ্বলছে, জড় উপাদান। তারপরে ধরো মাটির উপরে আমরা চলাফেরা করছি, জড় উপাদান, তাই না? জল, জড় উপাদান। তাহলে শুধুমাত্র সজীব উপাদান নয় বা শুধুমাত্র জড় উপাদান নয়, সজীব উপাদান, জড় উপাদান সবার দ্বারাই আমাদের জীবন চক্রটা প্রভাবিত হয় এবং এদের সমষ্টিটাকেই এক কথায় বলা হয় পরিবেশ। সেটাই লিখেছি, দেখো যেসব সজীব ও জড় উপাদানগুলির দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকেই পরিবেশ বলা হয়। এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে পরিবেশ কাকে বলে, পরিবেশের দুটি সজীব উপাদানের নাম লিখো। তাহলে দেখো বিভিন্ন কীট পতঙ্গ আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, এগুলো কি সজীব উপাদান। জড় উপাদান কি, জল বলো, মাটি বলো, বায়ু বলো, আলো বলো, এগুলো কি জড় উপাদান। তাহলে এখানে আমরা লিখব পরিবেশের সজীব উপাদান, পরিবেশের সজীব উপাদান। সজীব উপাদানগুলো কি কি? তাহলে দেখো পশু পাখি বলতে পারি, গাছপালা বলতে পারি, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, ইত্যাদি। পশু পাখি, মানুষ, দেখো আমাদের একজন মানুষের জীবন বা জীবন চক্র অন্য মানুষের দ্বারাও তো প্রভাবিত হয়, হয় না? অবশ্যই প্রভাবিত হয়, মানুষ প্রভৃতি। তাহলে এগুলো কি হলো? এগুলো পরিবেশের সজীব উপাদান। দেখো পরিবেশের সজীব উপাদান গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ প্রভৃতি, আরো অনেক কিছু হতে পারে, আমি 3-4টে এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে পরিবেশের জড় উপাদান, জড় উপাদান। জড় উপাদানগুলো কি বলো? মাটি, তারপরে জল বলতে পারো, জল, বায়ু, আলো প্রভৃতি, আরো অনেক কিছু হতে পারে, বলতে গেলে তো শেষ হবে না। তো আমরা 3-4টে করে লেখার চেষ্টা করলাম, ঠিক আছে? জল, বায়ু, মাটি, আলো প্রভৃতি। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আমরা কিন্তু প্রত্যেকটা লেকচারে কোনখান থেকে কেমন কোশ্চেন, কি ধরনের কোশ্চেন হতে পারে আমরা কিন্তু সেখানে বলে দেব। এইখান থেকে এই পর্যন্ত যেটুকু আমরা বললাম, সেখান থেকে কোশ্চেন হতে পারে পরিবেশ বলতে কি বোঝো, পরিবেশের দুটি জড় উপাদানের নাম লিখো বা পরিবেশের দুটি সজীব উপাদানের নাম লিখো। তাহলে পরিবেশ মানে হচ্ছে আমাদের জীবন চক্র, যে কোনো সময়ের জীবন চক্র, যেসব জড় উপাদান এবং সজীব উপাদানগুলির দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে এক কথায় পরিবেশ বলা হয়। তাহলে পরিবেশের সজীব কিছু উপাদান, গাছপালা বলতে পারো, পশু পাখি মানে যাদের মধ্যে জীবন আছে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ প্রভৃতি হচ্ছে সজীব উপাদান। আর জড় উপাদানগুলো কি, যাদের মধ্যে জীবন নেই। তাহলে মাটি, জল, বায়ু, আলো প্রভৃতি এগুলো হচ্ছে পরিবেশের জড় উপাদান। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুতে আমরা একটু একটু করে প্রবেশ করতে চলেছি, বায়ুমণ্ডল জিনিসটা কি। এবং এই বায়ুমণ্ডল নিয়েই চ্যাপ্টারটার অর্ধেক অংশ আছে। তো বায়ুমণ্ডল জিনিসটা কি, চলো আমরা এখানটা মুছে দিই। বায়ুমণ্ডল,
বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? দেখো পৃথিবী পৃষ্ঠে আমরা যেখানে চলাফেরা করছি তার উপরের দিকে একটা গ্যাসীয় আবরণ আছে, অদৃশ্য। এটা দেখো, আমি তাকাচ্ছি, কিছু তো দেখতে পাচ্ছি না, উপর দিকে তাকাও, আকাশের মতো মনে হচ্ছে। এই যে আকাশের মতো মনে হচ্ছে, এটাই হচ্ছে একটা গ্যাসীয় আবরণ। পৃথিবী পৃষ্ঠকে কি করেছে? বলয়ের আকারে ঢেকে রেখেছে। এই যে অদৃশ্য গ্যাসীয় আবরণটা পৃথিবী পৃষ্ঠকে বলয়ের মতো বা বলয়ের আকারে ঢেকে রেখেছে, সেই অদৃশ্য গ্যাসীয় আবরণটাকে বলা হয় বায়ুমণ্ডল। বোঝা গেল? এইটা দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার? প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর যদি উপর দিকে যাওয়া যায় তাহলে দেখবে যে ওইখানে গ্যাসের পরিমাণটাও নগণ্য, প্রায় শূন্য, মহাশূন্যে পরিণত হয়ে গেছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবী পৃষ্ঠকে বলয়ের আকারে ঘিরে রেখেছে, সেটিকেই বলা হয় বায়ুমণ্ডল। বোঝা গেল তাহলে কি? এবার এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে আছি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যেমন যেমন যাচ্ছ, গ্যাসীয় আবরণটা, এই যে এখানে দেখো, এইটা এই লাল দিয়ে আমি যেটা করেছি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। এই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে এই যে ডট 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 দিয়েছি, এটা কি? একটা গ্যাসীয় আবরণ। দেখো পৃথিবীটাকে কিভাবে ঘিরে রেখেছে? বলয়ের আকারে ঘিরে রেখেছে। এইটাকেই বলা হয়, এই যে গ্যাসীয় আবরণটা পৃথিবী পৃষ্ঠকে বলয়ের আকারে ঘিরে রেখেছে, সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। ধরো কোনো একটা জায়গাতে ধোঁয়া তৈরি হয়েছে, সেই ধোঁয়ার মধ্যে যদি একটা বল, তুমি লোহার বল ধরো একটা রেখে দিয়েছো, তাহলে ওই লোহার বলটাকে ধোঁয়াগুলো যেভাবে আবরণ করে রাখে, সেটাই হলো বায়ুমণ্ডল। বোঝা গেল? এবার হচ্ছে কি, যে বায়ুমণ্ডলে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলটাকে কি করা হয়েছে? উচ্চতার ভিত্তিতে। এই যে বললাম পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলটা বিস্তৃত। এই মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে। এবার কি করা হয়েছে? এই পুরো বায়ুমণ্ডলটাকে উচ্চতার উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে বায়ুমণ্ডল বোঝা গেল কি? লিখে দিই, দেখো যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখেছে, তাকেই বায়ুমণ্ডল বলা হয়। বোঝা গেল? কি বললাম? পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600, এখানে আন্ডারলাইন করে রাখো, এটা কোশ্চেন পড়তে পারে যে বায়ুমণ্ডল কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আমরা প্রত্যেকটা কোশ্চেনে আন্ডারলাইন বা হিন্টস দিয়ে দেবো যে এখান থেকে এই কোশ্চেন পড়তে পারে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখেছে, তাকেই বায়ুমণ্ডল বলা হয়। তাকেই আমরা এবার দেখো আমাদেরকে যেটা জানতে হবে যে বায়ুমণ্ডলের তাহলে উপাদান কি। এখান থেকে কোশ্চেন পড়ে যে বায়ুমণ্ডলের উপাদান যেমন দেখো জলীয় বাষ্প, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। এই গ্যাসগুলোই ঘুরে বেড়ায় পৃথিবী পৃষ্ঠের থেকে উপরের দিকে, এবং এটাকে, এই যে গ্যাসীয় আবরণ, এটাকে বায়ুমণ্ডল বলা হয়। তাহলে বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডলের উপাদান সেগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, এই গ্যাসগুলো, আর্গন, তারপরে হচ্ছে ওজোন গ্যাস, ওজোন স্তর বলে একটা জিনিস আমরা পড়বো। এই ওজোন গ্যাস, একে O3 বলা হয়, ঠিক আছে, O3 সংকেত। O2 হচ্ছে অক্সিজেন আর O3 হচ্ছে ওজোন গ্যাস। আরো কিছু আছে, হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি অনেক কিছু বলতে পারি আমরা, এ কটাই যথেষ্ট আমাদের। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা পড়ে যে বায়ুমণ্ডল কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত, প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডল প্রায় পৃথিবী পৃষ্ঠ থেকে, এটা কিন্তু বলতে হবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। এবার দেখো কোশ্চেন আরেকটা পড়ে যে বায়ুমণ্ডলের উপাদান, কয়েকটি উপাদানের নাম লিখো। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, আর্গন, ওজোন গ্যাস, এগুলো কি হচ্ছে, এগুলো বায়ুমণ্ডলের উপাদান, ধূলিকণা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের বায়ুমণ্ডলের কয়েকটি উপাদান। এরপরে একেবারে ইম্পর্টেন্ট টপিকে প্রবেশ করছি, সেটা হচ্ছে যে উচ্চতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের শ্রেণী বিভাগ, মানে উচ্চতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো, উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রায় নয়, মোটামুটি বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়েছে। 5টি স্তরে ভাগ করা হয়েছে। কি বললাম, উচ্চতা ও উষ্ণতা, দেখো এখানে আন্ডারলাইন করো, উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে। কিসের উপর বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হলো, উচ্চতা এবং উষ্ণতা, এই দুটোর উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হলো। কটা স্তরে ভাগ করা হলো, মোটামুটি 5টি। এইখানে তোমাদের একটা কথা বলি যে কিছু কিছু বইয়ে কিছু বইয়ে কিন্তু 6টি ভাগে ভাগ করা হয়েছে, কিছু কিছু বইয়ে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে এই যে স্তরগুলোতে ভাগ করা হয়েছে তার কোনো একেবারে এক্সাক্ট বাউন্ডারি হয় না। মোটামুটি একটা ধরে নেওয়া হয় যে এত উচ্চতা পর্যন্ত এই স্তর, তারপরে অত উচ্চতা পর্যন্ত ওই স্তর, একটু পরে বুঝতে পারবে। তাহলে আমরা কি বললাম, উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়েছে। কিছু বইয়ে সেটাকে 6টি ভাগেও ভাগ করেছে। আমি বলবো, ভাগগুলোর কথা অবশ্যই বলবো। সেগুলি হলো ভাগ করা হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে, যেটা 1 নম্বর নাম দেওয়া হয়েছে সেটাকে বলা হয়েছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার।
এবং 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এই হলো 5টা ভাগ। এইখানে 6 নম্বরে কিছু কিছু বইয়ে ম্যাগনেটোস্ফিয়ার বলে একটা নাম স্তর দিয়েছে, তো আমি এই স্তরটার মধ্যেই সেটাকে ইনক্লুড করে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই 5টি স্তরে ভাগ করেছে, দু একটা বইয়ে কি করেছে এই এক্সোস্ফিয়ার এবং এই এক্সোস্ফিয়ারকে দুটো ভাগ, একটা এক্সোস্ফিয়ার রেখেছে আর একটা ম্যাগনেটোস্ফিয়ার করেছে। তাহলে দেখো উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তোমাদের এখানে হয়তো মনে একটা প্রশ্ন জাগলো যে স্যার এটা কি কোশ্চেন পড়ে? না, এটা কোশ্চেন পড়ে না, কিন্তু কোশ্চেন কি পড়ে জানো তো, যে প্রত্যেকটা এই যে ট্রপোস্ফিয়ার নিয়ে আমরা এরপরে আলোচনা করব, ট্রপোস্ফিয়ারে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো থেকে ছোট ছোট 1 নম্বরের বা 1 লাইনের কোশ্চেন পড়ে। এই যে তোমাদের 5টা স্তরের নাম বলো, এরকম কোশ্চেন কিন্তু মাধ্যমিকে পড়ে না, ঠিক আছে? কিন্তু ট্রপোস্ফিয়ারে 4-5 খানা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন পড়ে যেতে পারে, ঠিক আছে? এবং কোশ্চেনগুলো 1 লাইনের বা এমসিকিউ পড়তে পারে, ঠিক আছে? দেখতে পাবে এক্ষুনি যে কি রকম। তাহলে উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করলাম, 5টি স্তরের নাম লিখলাম। প্রথমে আমরা যেটা শুরু করব ট্রপোস্ফিয়ারটাকে নিয়ে আলোচনা করব। তাহলে এখানে একটা যদি আমি ছবি দিতে পারতাম, দেখো এখানে যদি আমি একটা ছবি দিতে পারতাম, এটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ, এটা হলো পৃথিবীটা। তাহলে এইখানে একটা স্তর, এই স্তরটাকে কি নাম দিলাম? এই যে 1 নম্বর ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তোমরা ছবিটা আঁকবে ট্রপোস্ফিয়ার। 2 নম্বরে কি দিলাম? 2 নম্বরে পেলাম যেটা, সেটা মানে দেখো স্তরে স্তরে ভাগ করছি, বায়ুমণ্ডলটাকে কি করেছি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত পুরোটাই হলো বায়ুমণ্ডল। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এইটাকে কি করলাম, 5টা স্তরে ভাগ করলাম। প্রথমটা ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বরটা নাম দিয়েছি দেখো মেসোস্ফিয়ার, তাহলে এইটা তোমরা নামটা লিখো, এখানে লিখো মেসোস্ফিয়ার। 4 নম্বরটা কি থার্মোস্ফিয়ার, 4 নম্বরটাকে দাও থার্মোস্ফিয়ার, এখানে লিখো। আর 5 নম্বরটা হচ্ছে এক্সোস্ফিয়ার, তোমরা লিখে নাও, আমার এখানটাতে জায়গা নেই। তাহলে দেখো এইটা গেল আমাদের পৃথিবী। এই পৃথিবী পৃষ্ঠ থেকে প্রথমটা হলো ট্রপোস্ফিয়ার, তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ঠিক আছে? 5টা অবশ্যই তোমরা করে নাও। এরপরে আমি এক একটা স্ফিয়ার নিয়ে বা এক একটা স্তর নিয়ে আলোচনা করব। দেখো এইখানে আমি এবার এই ছবিটাতে চলে এলাম। তাহলে এইটা হলো আমাদের ট্রপোস্ফিয়ার। সেকেন্ডটা আমি করছি এখানে, এই যে সেকেন্ডটা আমি আলাদা কালি ইউজ করছি, তোমরা এই ছবিটাও আঁকতে পারো, যদি আগেটা এঁকেছো তার দরকার নেই, নাহলে এই ছবিটা আঁকতে পারো। দেখো এইটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে লিখছি স্ট্র্যাটোস্ফিয়ার। আর এইটা কি আমার ট্রপোস্ফিয়ার, এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমি কি করতে চাইছি এবার বলো তো, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এক একটা কোশ্চেন, হিসাবে পড়তে পারে। তাহলে দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরপরে আমার আবার কি আছে, মেসোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার আছে, এক্সোস্ফিয়ার। তা আমি এই লেকচারে শুধুমাত্র ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। তাহলে ট্রপোস্ফিয়ার ছবিটা এঁকেছি, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারটাও এঁকেছি।
এইখানটাতে খেয়াল করো আমি কি বলতে পারি বৈশিষ্ট্য, যে ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, ঠিক কিনা বলো? কি এইটা পৃথিবী পৃষ্ঠ, আর বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে কত দূর পর্যন্ত গেল? 1600 কিলোমিটার পর্যন্ত গেল। আর এই যে ট্রপোস্ফিয়ার, এইটা হলো বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। লিখে দিই তাহলে, 1 নম্বর হলো ট্রপোস্ফিয়ার হলো ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। ট্রপোস্ফিয়ারটা তাহলে কি? বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। এটা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 16 কিলোমিটার পর্যন্ত, মানে উপর দিকে তাকাও, 16 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এইখানে বিভিন্ন বইয়ে কিন্তু কোনো বইয়ে ট্রপোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার বলা হয়েছে, কোনো বইয়ে 18 কিলোমিটার বলা হয়েছে, কোনো বইয়ে 16 কিলোমিটার বলা হয়েছে। তো এইটা দেখো, এই যে বাউন্ডারি গুলো, এগুলো কিন্তু একবার এক্সাক্ট বাউন্ডারি নয়, এগুলো হচ্ছে আনুমানিক একটা বাউন্ডারি, ঠিক আছে? তাই 12 কিলোমিটারটাও ভুল নয়, 16 কিলোমিটারটাও ভুল নয়, 18 কিলোমিটারটাও ভুল নয়, কারণ এগুলোর এক্সাক্ট কোনো বাউন্ডারি থাকে না, একটা অ্যাপ্রক্সিমেট বাউন্ডারি বলা হয় এগুলোকে, ঠিক আছে? তাহলে বৈশিষ্ট্য কি পেয়েছি? ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এইখানে লিখে দিচ্ছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটি মানে কি? ট্রপোস্ফিয়ারটি, এটি পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এইটা গেল, ঠিক আছে? এইখানে আরেকটা, যে জীবন ধারণের জন্য যত প্রয়োজনীয় উপাদান আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, সব কিছুই কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরেই থাকে। এই জন্যই তো আমরাই তো ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো দেখতে পাই। তুমি যদি মহাকাশে চলে যাও, 30-40 কিলোমিটার উপরে চলে যাও, সেখানে কিন্তু ঝড় বৃষ্টি বলে কিছু হয় না, বজ্রপাত এগুলো কিছু হয় না। সব কোথায় হয়? পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প উচ্চতার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। তাহলে এখানে কি বলবো আমরা? জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান এই স্তরেই থাকে। প্রয়োজনীয় সমস্ত উপাদান ব্র্যাকেটে লিখো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো সমস্ত, এই যে প্রয়োজনীয় উপাদানগুলো জীবন ধারণের জন্য, এগুলো প্রয়োজনীয় উপাদান, এই সমস্ত উপাদান কিন্তু ট্রপোস্ফিয়ারেই থাকে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য থেকে কি কোশ্চেন পড়তে পারে? যে কোন স্তরে বা বায়ুমণ্ডলের কোন স্তরে জীবন ধারণের প্রয়োজনীয় উপাদানগুলি থাকে? তাহলে আন্ডারলাইন করে দাও যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান ট্রপোস্ফিয়ার স্তরেই থাকে। আমি লিখেছি এই স্তরে, ঠিক আছে? 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বর বৈশিষ্ট্যতে আমরা ঢুকে পড়বো। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে দেখো, এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে আমরা দেখছি, যা কিছু দেখছি ঘটনা, প্রাকৃতিক ঘটনা, পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা, জলচক্র, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে? এই ট্রপোস্ফিয়ার স্তরটি নিয়ন্ত্রণ করে। এখান থেকে কোশ্চেন পড়ে, পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র কোন স্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে আমরা লিখব পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র ট্রপোস্ফিয়ার
স্তরের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, দ্বারাই নিয়ন্ত্রিত হয়। খুবই ইম্পর্টেন্ট, ভিআইপি করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে লিখে দাও মাথায়। পৃথিবী, তোমরা আন্ডারলাইন করে দাও, পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র ট্রপোস্ফিয়ার স্তরের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখান থেকে কোশ্চেন কি পড়ে, যে কোন স্তর দ্বারা, বায়ুমণ্ডলে কোন স্তর দ্বারা পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রিত হয়, তাহলে ট্রপোস্ফিয়ার। আমি দেখো ট্রপোস্ফিয়ারেরই বৈশিষ্ট্য লিখছি কিন্তু। 3 নম্বর, এই দুটো আমি মুছবো তারপরে লিখব। এই যে ট্রপোস্ফিয়ার স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এগুলো থাকে। ট্রপোস্ফিয়ার স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো ট্রপোস্ফিয়ার স্তরে হয়, অন্য কোন স্তরে এই ঘটনাগুলো ঘটে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ধূলিকণা, ধূলিকণা, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, মেঘ, এই ট্রপোস্ফিয়ার স্তরে, ট্রপোস্ফিয়ারে লিখো, ট্রপোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ দেখা যায়, মেঘ দেখা যায়, এবং ঝড়, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি, প্রভৃতি এগুলো প্রাকৃতিক ঘটনা, তো প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো, প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, ঘটে। তাই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যে তাহলে ট্রপোস্ফিয়ার স্তরে কি থাকছে, ধূলিকণা থাকছে, জলীয় বাষ্প থাকছে, জলীয় বাষ্প, ধূলিকণা এগুলো থাকলেই বৃষ্টি হবে, সেটাও দেখা যাচ্ছে। তাহলে ট্রপোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, এই যে মেঘটা, মেঘ ওঠে, সেটা কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরে ওঠে, উপরের দিকে কিন্তু এই ঘটনা ঘটে না। তো ট্রপোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ দেখা যায়, এবং কি হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়। এই প্রাকৃতিক ঘটনাগুলো শুধুমাত্র ট্রপোস্ফিয়ার স্তরেই ঘটে। নিয়ে ট্রপোস্ফিয়ারটা যেন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মানে ট্রপোস্ফিয়ার যেন সবসময় রেগে থাকে। এই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। কি বলা হয়, ক্ষুব্ধমণ্ডল, একবার ভেরি ইম্পর্টেন্ট। তাই ট্রপোস্ফিয়ারকে, ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ক্ষুব্ধমণ্ডল বলা হয়। রাগী, আন্ডারলাইন করে দাও, ক্ষুব্ধমণ্ডল। এইখান থেকে এই 3 নম্বর বৈশিষ্ট্য থেকে কি কোশ্চেন পড়ে জানবে, হ্যাঁ, কাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এমসিকিউ পড়বে, নিচের কোন স্তরটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, দিয়ে লেখা থাকবে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে কোনটা, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আরেকটা কোশ্চেন পড়তে পারে, যে কাকে, কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, তার কারণ হচ্ছে যে ট্রপোস্ফিয়ার স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি দেখা যায়, এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাত এই প্রাকৃতিক ঘটনাগুলো এই স্তরেই ঘটে। সেই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। হলো 4 নম্বর বৈশিষ্ট্য। দেখো তাহলে এইটা কি, 3 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। 4 নম্বরটা আমরা কি আলোচনা করব, হ্যাঁ 4 নম্বরটা আরো ইম্পর্টেন্ট বলতে গেলে, যে এই স্তরে মানে ট্রপোস্ফিয়ার স্তরে তুমি যদি
পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকো, মানে ট্রপোস্ফিয়ারে, মানে শূন্য থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত তুমি যদি উপরে উঠতে থাকো, তাহলে দেখবে যে চাপ এবং উষ্ণতা কমে যাচ্ছে। এই জন্য তো আমরা কি দেখি বলতো, যে সমতলে উষ্ণতা যা হয়, পাহাড়ে উঠলে তার থেকে উষ্ণতা অনেক কম হয়, ঠান্ডা হয়। তার মানে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায়। তাহলে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ ও উষ্ণতা আন্ডারলাইন করে রাখো, চাপ ও উষ্ণতা কমতে থাকে, আন্ডারলাইন, চাপ ও উষ্ণতা কমতে থাকে, পুরোটা আন্ডারলাইন গেল। এবার দেখো যে যদি তুমি প্রতি 1 কিলোমিটার উচ্চতা উপরে ওঠো, কত, ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে যদি 1 কিলোমিটার উপরের দিকে ওঠো, তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে। কত বললাম? 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। মানে ধরো পৃথিবী পৃষ্ঠে উষ্ণতা যদি 26.5 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 1 কিলোমিটার উপরে উঠলেই সেটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। মানে প্রতি কিলোমিটার উচ্চতা উঠলে, মানে 1 কিলোমিটার উচ্চতা উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। তাহলে প্রতি কিমি উচ্চতার সাথে, এখানে লিখবো প্রতি কিলোমিটার বা প্রতি কিমি উচ্চতার সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। ঠিক আছে, তাহলে কি লিখলাম? প্রতি কিমি উচ্চতার সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। উষ্ণতা তাহলে হ্রাস পাচ্ছে, উষ্ণতা হ্রাসের এই হারকে বা হারকে ল্যাপস রেট বলা হয়। কি বলা হয়? ল্যাপস রেট বলা হয়। এখানে আন্ডারলাইন করো ল্যাপস রেট জিনিসটা কি। তাহলে দেখো এখান থেকে কোশ্চেন পড়ে, যেটা এই 4 নম্বর বৈশিষ্ট্য থেকে, যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কতটা কমে। তাহলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা হ্রাসের যে এই হার বা রেট, যে প্রত্যেক কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে, এই উষ্ণতা হ্রাসের হারটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে, ল্যাপস রেট বলতে কি বোঝো। তাই 4 নম্বর বৈশিষ্ট্যটাও কম ইম্পর্টেন্ট নয়, এটাও কিন্তু স্টার, অন্য কালি দিয়ে স্টার মারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যাপস রেট কি। ল্যাপস রেট হলো যে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পেতে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। উষ্ণতা হ্রাসের এই ঘটনাটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। এবার ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে, ধরো যে এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের নিচের স্তর, আর এইখান থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত? প্রায় 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 16 কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে যেমন যেমন উচ্চতা বাড়ছে উষ্ণতা কিন্তু কমতে থাকছে। ঠিক আছে, তো ট্রপোস্ফিয়ারের নিচের দিকের উষ্ণতা হচ্ছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। এবার এইখান থেকে 1 কিলোমিটার উঠলে কি হবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমবে। আরো 1 কিলোমিটার উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমবে। আরো 1 কিলোমিটার উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমবে। তাহলে দেখো যে উচ্চতা যেমন যেমন বাড়বে উষ্ণতা কমছে। তাহলে ট্রপোস্ফিয়ারের উপরের দিকের উষ্ণতা হয়ে যায় প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস, -56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্যটা লিখছি যে ট্রপোস্ফিয়ারের
স্ফিয়ারের ট্রপোস্ফিয়ারের নিচের দিকের উষ্ণতা হলো প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস এবং উপরের দিকের উষ্ণতা হলো প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু কোশ্চেন করতে পারে যে ট্রপোস্ফিয়ারের নিচের দিকের উষ্ণতা কত। নিচের দিকে মানে কি, ট্রপোস্ফিয়ারের নিচ মানে কি, আমরা যে অঞ্চলটাতে বসবাস করি মানে পৃথিবী পৃষ্ঠ লাগোয়া অঞ্চলটাতে গড় উষ্ণতাটা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যেমন এই অঞ্চলটাতে প্রায় গড় উষ্ণতা একটু বেশি থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু এগুলোতে কম থাকে, দিয়ে মোট যে অ্যাভারেজ উষ্ণতাটা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস হয়। আর ট্রপোস্ফিয়ারের উপরের দিকে গড় উষ্ণতাটা প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো আন্ডারলাইন করে রাখো, -56 ডিগ্রি সেলসিয়াস আর 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 6 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখো। তাহলে আমরা ট্রপোস্ফিয়ারটাকেই পড়ছি এখনো। ট্রপোস্ফিয়ারে 5টা বৈশিষ্ট্য জেনে নিলাম এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এক একটা কোশ্চেন মাধ্যমিকের জন্য। 6 নম্বর বৈশিষ্ট্যটা যে দেখো, তাহলে এই পর্যন্ত এটা কি হলো, ট্রপোস্ফিয়ার, পুরোটা হলো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেখানে কি শুরু হয়ে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থলে যে অঞ্চলটা অবস্থিত, মানে এই যে অঞ্চলটা, অন্য কালিতে আমি দেখাই, এই অঞ্চলটাতে কি হচ্ছে, এই অঞ্চলটাতে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। এই অঞ্চলটাতে উষ্ণতা কোনোভাবে পরিবর্তিত হয় না। নিচের দিকে কি হচ্ছিল, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যাচ্ছিল, কিন্তু ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটাতে উচ্চতার সাথে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। উষ্ণতার পরিবর্তনটা যেন সেখানে থেমে গেছে, পজ হয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হয় ট্রপোপজ। এই অঞ্চলটাকে বলা হয় কি, এই অঞ্চলটাকে বলা হয় ট্রপোপজ। কেন বলা হয়, কারণ এখানে উচ্চতার সাথে কোনো উষ্ণতার পরিবর্তন ঘটে না। তাহলে কি লিখবো, যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে যে অঞ্চলটিতে মিলিত হয় সেই অঞ্চলটিতে উচ্চতার সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। তাই এই অঞ্চলটিকে বলা হয় ট্রপোপজ। পজ মানে কি, থেমে যাওয়া। পজ মানে হচ্ছে থেমে যাওয়া। যেহেতু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার পরিবর্তনটা থেমে গেছে, তাই এটাকে বলা হচ্ছে ট্রপোপজ। দেখো কি লিখেছি, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চলটিতে মিলিত হয় সেই অঞ্চলটিতে উচ্চতার সাথে, এখানটাতে আন্ডারলাইন করো, উচ্চতার সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলটিকে বলা হয় ট্রপোপজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আরেকটা কোশ্চেন করতে পারে যে ট্রপোপজে তো উষ্ণতার পরিবর্তন হয় না, ঠিক আছে, তাহলে ট্রপোপজের উষ্ণতা কত, এই যে
ট্রপোস্ফিয়ারের উপরের দিকটা হচ্ছে ট্রপোপজ। আর একটু আগের পয়েন্টটাতে দেখলাম যে ট্রপোস্ফিয়ারের উপরের দিকের উষ্ণতা হলো -56°C। তাহলে ট্রপোপজের উষ্ণতা কত? ট্রপোপজের উষ্ণতা আমরা বলে দিব -56°C। তাহলে স্টার দাও, খুব ইম্পর্টেন্ট। ট্রপোপজের উষ্ণতা হলো প্রায় -56°C। প্রায় -56°C, খুব ইম্পর্টেন্ট। তো এই গেল লেকচার নাম্বার 1। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লেকচারটাকে ছড়িয়ে দাও।